অদ্রি কেমন যেন খোরকোর লাগছে। ঘাড়ের ওই অংশটুকু থেকে পুরো শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। নিজেকে সামলে নেওয়ার জন্য দেওয়াল ঠেসে দাঁড়ালো। দুজনের মধ্যে একে অপরকে পাওয়ার জন্য তোলপাল শুরু হয়েছে। চাতকি নিজেকে উজাড় করার অপেক্ষায় ছিল, আর চাতক সব লুটে নিজের করে নেওয়ার অপেক্ষায়। অদ্রির কপালে চুমু দিয়ে ডান গালে, তারপর বাম গালে যেন পথিক পাগলের মতো তার জীবনের সবচেয়ে দামি পথ খুঁজে বেড়াচ্ছে। নারীর মাঝে সবচেয়ে সুন্দর আর দামি এক মুহূর্ত তারা পার করছে। সময় আটকে আছে তাদের দুজনের মাঝে। দুজনে আজ মহাব্যস্ত ভালোবাসা নামক অনুভূতি প্রকাশে। ডান হাতে ব্যথা পেয়ে অদ্রি চাপা সরে উফ বলে উঠল। চোখে মুখে স্পষ্ট ব্যথার ছাপ। নিদ্র অদ্রির ডান হাতের দিকে তাকিয়ে দেখল ফোসকাটা গলে গেছে, মনে হয় তার হাতেই লেগেই। সরি, আমি খেয়াল করিনি। সরি বলার কিছুই হয়নি, দোষ আমারই ছিল। ব্যথায় অদ্রি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। এই প্লিজ কাঁদে না, আমার কাছে মনে হয় বার্ন ক্রিম আছে, ক্ষত স্থানে লাগালে কিছুটা ভালো লাগবে। অদ্রি, আপনি বিছানার উপর বসুন, আমার ব্যাগে খুঁজে দেখতে হবে। নিদ্র বার্ন ক্রিম খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। অদ্রি হাত নাড়াতেও পারছে না, অসহ্যকর লাগছে। একটু আগেও সুন্দর সময় পার করছিল, আর এখন বার্ন ক্রিমে কাজ হবে কিনা জানি না, ফোসকা ফেটে গেছে। ক্রিম দেওয়ার সময় অদ্রি হাসতে হাসতে বলল, এইভাবে মানে এত আস্তে আস্তে ক্রিম দিয়ে দিলে কোনো দিনও শেষ হবে না দেওয়া। আর এইভাবে কেউ ক্রিম দিয়ে দেয়? ক্ষতস্থানে লাগছেই না, আশেপাশে ঘোরাফেরা চলছে আর কি। নিদ্র তোতলাতে লাগলো। ভয় লাগছে, যদি আপনি ব্যথা পেয়ে বসেন। ব্যথা অলরেডি পাচ্ছি, তাই দয়া করে একটু দ্রুত কাজ ছাড়ুন। ক্রিম দেওয়া শেষ হলে নিদ্র বলল, আপনি তো দেখছি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন দিন দিন, খাওয়া দাওয়া কি করেন না? ওড়না ঠিক করে অদ্রি বলল, করি বই কি। আমার উপর রাগ হচ্ছেন আপনার? কেন? না মানে আপনাকে এভাবে জাপটে ধরে মানে। নিদ্রের ঠোঁট আলতো করে চুমু দিয়ে অদ্রি বলল, রাগ না, অভিমান ছিল, এখন নেই, উবে গেছে। নিদ্র অদ্রির গলায় গভীর চুমু দিল। তারপর অদ্রির ঠোঁটে ঠোঁট চেপে তীব্রভাবে চুমু খাওয়ার চেষ্টা করতে লাগলো। আনাড়িভাবে চুমু এঁকে দিয়ে নিদ্র বলল, আপনার আরো কাছে আসতে পারবো আমি? নিদ্রের গলায় গভীর চুমু দিয়ে বলল, কেন নয়, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। চলুন বিয়ে করে ফেলি। আপনার পরিবার রাজি হবে? আমি তো বিধবা মেয়ে। অদ্রির ঘাড়ে মাথা রেখে নিদ্র বলল, আপনার এই ডায়লগ দেওয়া কবে বন্ধ হবে? এটা তো কোনো ডায়লগ না, আমার জীবনের গল্প। অদ্রির ঘাড়ে নিদ্র নাক ঘষে বলল, অতীত ছিল আর কিছুই না, বর্তমানটা কেমন লাগছে? স্বপ্নের মতো ঠিক, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি। আপনার আনাড়ি চুমুতে মনে হচ্ছিল আমি আমাকেই হারিয়ে ফেলছি, একটু একটু করে হারাচ্ছিলাম নিজেকে। পুরোটা হারাতে চান? কথাটা বলে নিদ্র অদ্রির ঠোঁটে গভীর চুমু দিল। নিদ্র, আমি পাগল হয়ে যাচ্ছি, আর না প্লিজ। বাদ যেহেতু একবার ভেঙে গেছে তখন নিজেকে আটকে কিভাবে বলুন? রিতা আসমা জামানের গল্পে বিরক্ত বোধ করছেন, কিছু বলতেও পারছেন না। বয়স্ক মানুষ, তাই চুপচাপ সহ্য করছেন। এদিকে অদ্রি সেই কখন তার রুমে ঢুকেছে, এখনো বের হয়নি। মেয়েটার অসুস্থতা বাড়ল কিনা কে জানে। ডাকতেও সাহস পাচ্ছেন না। নিদ্র নামে ছেলেটার জন্য অদ্রি তার উপর রেগে আছে। রশিদ সাহেব আগামীকাল আসলে তাকে দিয়ে নিদ্রকে ওই রুম থেকে বের করতে হবে। রিতা, শুটকি মাছ আছে নাকি? রান্না করাটা শেষ। কাঁচাটা তো আছে? আছে। তাহলে ভর্তা করো, বেশি করে ঝাল দিয়ে। রিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে থালা বাসন ধুতে লাগলো। লিলি বেশ মনোযোগ দিয়ে রান্না করছে। রঙিন ভাইজান এসেছে, সেও তো রাতে খাবে। রান্না ভালো না হলে ঠিকঠাক মতো খেতে পারবে না, বেচারার কষ্ট হবে। ঝাল, নুন, তেল সব ঠিকঠাক মতো হতে হবে। রঙিন ভাইজান আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছেন। একজন মানুষ এত সুন্দর কিভাবে হয়? প্রায় ফরেনারদের মতো দেখতে। রিতার জন্য সেই সাজগোজটাও করতে পারেনি, লাল রঙের জামাটাও পরার সুযোগ পায়নি সে। চা দেওয়ার অজুহাতে রঙিন ভাইজানের সাথে কথা বলা যেত। এই রিতাটার জন্য সব মাটি হয়ে গেল। সে কি দেখতে খুব খারাপ নাকি? অন্ততপক্ষে অদ্রির চেয়ে সুন্দরী সে। ওরকম রোগা টাইপের চেহারার মেয়েকে কাজের লোক হিসাবে মানায়, তাকে না।
আমার ঘুম আসতে চাচ্ছে, তবে একটা শর্ত জুড়ে দিয়েছে। অদ্রিকে প্রশ্নটা করলো নিদ্র। শর্তটা কি? চুলে বিলি কেটে দিবেন। এখন না। কেন কেন? এখন ঘুমানো যাবে না, রান্না হচ্ছে, তারপর খাবেন, তারপর ঘুম। ম্যাডাম, নিজে কি এরকম নিয়ম মেনে চলেন? আমার কথা বাদ দিন, আমি তো আমি। অদ্রির চুলে আঙ্গুল চালিয়ে দিয়ে নিদ্র বলল। এখন আপনি আর আমি মিলে আমরা হয়ে গেছি। আপনার তো লুসি আছে, কিভাবে সম্ভব শুনি? ও মাই গড, আমি তো ওকে ভুলে গেছিলাম। আপনি কিভাবে মনে রাখলেন? আপনি তো বলেছিলেন আমার লুসি আছে, সে থাকতে আমি আর আপনি কিভাবে আমরা হই? ও কিছুই ছিল না, মোহ ছিল ক্ষণিকের। আমিও কি ক্ষণিকের মোহ আপনার কাছে? আমার চেয়েও বেটার কাউকে পেলে আমিও মোহ হয়ে যাব? আপনি আমার কাছে কি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আপনার প্রতি আমার ফিলিংসটাও আমি ব্যাখ্যা করতে পারবো না। লুসি আমার মায়ের নার্স ছিল, সেই থেকে কথাবার্তা পরিচয়। লুসিকে আমি ফিল করতে পারি না, কিন্তু আমি কারণে অকারণে আপনাকে ফিল করতে পারি। এই যে দেখুন না, আপনাকে কাছে পাওয়ার সাথে সাথেই নিজের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। বিয়ের পূর্বে চুমু দেওয়া, স্পর্শ করা হারাম, কিন্তু আমি পারছি না। এজন্যই বলছি, চলুন বিয়ে করে ফেলি। নিদ্র, বলুন। ভালোবাসি আপনাকে। আমারও একই অবস্থা। একই অবস্থা মানে কিছুই না। অদ্রির মেজাজ খারাপ হয়ে গেল। ভালোবাসি কথাটা সে সেদে বলেছে, আর নিদ্র কিনা পাত্তাই দিল না। নিদ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আচমকা অদ্রির আচরণে নিদ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। কি হলো আবার? কিছুই না। তাহলে এভাবে ধাক্কা দিলেন কেন? আমার ভালো লাগছে না, রুমে যাব। অদ্রি বাম হাত দিয়ে দরজা খুলতে পারছিল না। নিদ্র হাসছিল। দরজা আমি খুলে দিচ্ছি, দেখি কিভাবে যান। অদ্রি বাধ্য হয়ে ডান হাত দিয়ে দরজা খুলতে গিয়ে আবার ব্যথা হলো। এবার রক্ত পড়তে শুরু করলো। পরনে সাদা কামিজ রক্তে লাল হয়ে যাচ্ছে। নিদ্র অদ্রির বাম হাত ধরে হ্যাসটা টান দিয়ে বিছানার উপর বসিয়ে দিল। আশেপাশে রক্ত মোছার কিছু না পেয়ে তয়লে দিয়ে রক্ত মুছে দিতে লাগলো। নিদ্রের চোখ লাল হয়ে আছে, সম্ভবত খুব বেশি রেগে আছে। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবেন। দরজাটা দিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও অদ্রিকে চলে যেতে হচ্ছে। তার সেই রুমে একাকিত্ব তাকে আবার ভর করবে। সাদা কামিজ গড়ায় রক্ত লেগে কেমন যেন আঠা আঠা ভাব হয়ে গেছে। পুরো শরীর ঘিনঘিন করছে। রক্ত এখনো টপ টপ করে পড়ছে। রক্তের গন্ধটা মনে হলো তার নাকের মধ্যে লাফ দিয়ে ঢুকে পড়ল। পেটের মধ্যে গন্ধটা গুলিয়ে বমি আসার মতো অবস্থা। গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাথার মধ্যে সব হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগতে শুরু হলো। তারপর অদ্রির আশেপাশে সব আবছা হতে হতে নিকষ কালোতে রূপ নিল। আর কিছুই মনে নেই। নিদ্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অদ্রির চলে যাওয়া দেখছিল। মনের মধ্যে ক্ষীণ আশা ছিল ও ফিরে এসে জাপটে জড়িয়ে বলবে, কিন্তু সেই আশা মনে হয় পূরণ হবে না। অদ্রি দাঁড়িয়ে গেল। তার কিছুক্ষণ পরই অদ্রি মাটিতে লুটিয়ে পড়ল। নিদ্র নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একটু আগেও তো স্বাভাবিক ছিল, এখন এমন কেন হলো? অদ্রিকে কোনো মতে কোলে তুলে নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। রীতা অদ্রির রুমের দিকে আসছিল। অদ্রিকে নিদ্রের কোলে দেখে প্রথমত সেই হতভম্ব হয়ে গেছে, দ্বিতীয়ত অদ্রির অজ্ঞান হয়ে যাওয়ার কথা শুনে আরো বেশি হতভম্ব হয়ে গেলেন। রশিদ সাহেবকে দিয়ে ডাক্তার ডাকানো হলো। ডাক্তার সাহেব হাতের ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে যাওয়ার সময় বলে গেলেন, শরীর দুর্বল ছাড়া কিছুই তো এখন পাচ্ছি না। প্রেশার নর্মাল, হাতের ক্ষতস্থান থেকে রক্ত ঝরা দেখেই মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তারপরও আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, কিছুটা সুস্থ হলে করে ফেলবেন। রীতা বললেন, এখানকার জন্য কোনো মেডিসিন বা কোনো নির্দেশনা? আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙবে। দুধ, ডিম আর সবুজ শাকসবজি খাওয়াবেন। খাওয়া দাওয়া যেন অনিয়ম যেন না হয়। রীতা নিদ্রের দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে। ছেলেটাকে তার সুবিধার মনে হচ্ছে না। হাতে তো ফোসকা পড়েছিল, এরকম ছন্ন ছাড়া ভাবে কাটলো কিভাবে? না, ছেলেটার মধ্যে সমস্যা আছে। নিদ্র রাতে না খেয়েই রইল। আসমা জামান অনেক বলার পরও কোনো কথা শুনলো না। নাজমুল সাহেব বিরক্ত হয়ে বললেন, এত সারতে হবে না, যার পেট তারই জ্বালা নাই, তোমার এত সমস্যা কই? রাতে না খেয়ে থাকাটা ঠিক না নাজমুল। ও তো ছোট না যে বুঝে না। রশিদ সাহেব রাতে খেতে বসেও খেতে পারলেন না চিন্তায়। মেয়েটার কিছু হয়ে গেলে
তার যে কি হবে কে জানে। নিজের মেয়ের মতোই অদ্রি। রিতা অদ্রির রুমে ফ্লোরে বিছানা পেতে শুয়ে আছে। নিদ্র ছটফট করছিল অদ্রির কাছে যাওয়ার জন্য, কিন্তু রিতার কারণে পারছে না। নিজের রুমে পায়চারি করে পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে দিল নিদ্র। অসহ্যকর লাগছে তার। রিতাকে তার সহ্য হচ্ছে না। আজানের পরপর রিতার ঘুম ভেঙে গেল। অনেক কাজ পড়ে আছে তার। রিতাকে চলে যেতে দেখে নিদ্র অদ্রির রুমে গিয়ে দরজা আটকে দিল। অদ্রির বিছানার পাশে টুল নিয়ে বসে পড়ল। ঘুমন্ত মুখের দিকে তার নিদ্রের ভিতরে হুড়হুড় হাওয়া বইতে লাগলো। কেমন বিষণ্ণ লাগছে অদ্রিকে। চোখের দু কোণায় পানি জমে আছে, ঠোঁট দুটো কেমন শুষ্ক হয়ে আছে। অদ্রির ঘুম ভেঙে যাওয়াতে নিদ্র বলল, আর একটু ঘুমান। অদ্রি উঠতে গিয়ে হাতের ব্যথা পেয়ে আবার শুয়ে পড়ল। ওড়নাটা আশেপাশেই নেই। অদ্রির সংকোচ হচ্ছে এভাবে নিদ্রের সামনে শুয়ে থাকতে। এখন কি সকাল? হ্যাঁ, অনেক সকাল। দিবেন আমার ওড়নাটা একটু খুঁজে দিবেন? নিদ্র অদ্রির পাশে বিছানার উপর বসলো। আমি তো। একটু দূরে বসুন। নিদ্র আরো বেশ কাছে বসলো। দুই হাতের মধ্যে অদ্রির মুখ তুলে নিয়ে শুষ্ক ওষ্ঠে নিজের ওষ্ঠ গভীরভাবে গলিয়ে দেওয়া করলো। অদ্রি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও নিদ্রের কাছে হার মানল। কতক্ষণ এভাবে ছিল তাদের কারোরই জানা নেই। নিজ গলায় চুমু দিয়ে অদ্রিকে নিজের দিকে আরো কাছে টেনে নিল। অদ্রির বুকে ঠোঁট ঘষে নিয়েই বলল, সারা রাত ঘুমাতে পারিনি, শুধু আপনার রুমের আশেপাশে ঘুরে বেরিয়েছি। আপনার দারোয়ানের জন্য একটু কাছে আসতে পারিনি। ঠিক বুঝলাম না। রিতা নামের কে যেন উনি আপনার রুমে ঘুমিয়েছিলেন। নিদ্রের চুলে বিলি কেটে দিতে দিতে অদ্রি বলল, ঠিক হয়েছে, আমাকে তো বেশ ভালোভাবেই তাড়িয়ে দিলেন। আমি আপনাকে তাড়িয়ে দেওয়ার কে শুনি? আমি তো পুরোটাই আপনার নিজের। বাহ, ভালো ডায়ালগ জানেন দেখছি। অদ্রির বুকে ঠোঁট কষতে লাগলো নিদ্র। অদ্রির কেমন যেন লাগছে। না সে নিদ্রকে না করতে পারছে, না সহ্য হচ্ছে তার। নিদ্র, আপনি আমাকে ভালোবাসেন তো? কেন এমন মনে হচ্ছে? অদ্রি চোখের দিকে তাকিয়ে নিদ্র বেশ অবাক হলো। অদ্রির চোখ ছলছল করছে। কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি শুধু আমার শরীর খুঁজে বেড়ান। অদ্রি এরকম কথা বলতে পারে নিদ্র ভাবতেও পারেনি। নিদ্র অদ্রিকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। তারপর বলল, আজ থেকে আমি আপনাকে আর স্পর্শ করব না। হ্যাপি? হ্যাঁ, ভালোবাসলেই কি স্পর্শ করতে হবে নাকি? স্পর্শ ছাড়াও তো এতদিন আমরা একে অপরকে ভালোবেসেছি, তাহলে এখন কেন পারবো না? আপনি ঠিক বলেছেন। আচ্ছা আপনি থাকুন, আমার ঘুম আসছে, ঘুমাবো। নিদ্র চুপচাপ চলে গেল। অদ্রির চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গলায়, যেখানে একটু আগেও নিদ্র চুমো এঁকে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল তাকে। আসলে কি ভালোবাসে নাকি শুধু দেহের প্রতি চাহিদা? নিদ্র কাছে আসলেই ঠোঁটে, গলায়, কোমরে স্পর্শ করবে, এমন কেন? কাছে বসে তো গায়ে হাত না দিয়েও তো ভালোবাসা যায়। তাহলে ও কেন এমন? সকালটাই তার নষ্ট করে দিয়ে গেল। একটু না করাতেই রাগ করে অমনি চলে গেল। পাশে একটু বসলো না। রুমে গিয়ে কি করছে কে জানে। সারা রাত ঘুমায়নি, সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। চোখে মুখে চিন্তার গভীর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। একজন মানুষের কখন রাতের ঘুম নষ্ট হয়ে যায়? খুব বড় ধরনের চিন্তাভাবনা নিয়ে যখন ব্যস্ত থাকে তখন। আমার জন্যই ও চিন্তিত ছিল, আর আমি কিনা এরকম বাজে ব্যবহার করলাম। সারা রাতে চিন্তার পর একটু স্বস্তি খোঁজার জন্যই হয়তোবা তার এত কাছে এসেছিল। আর সে কিনা এমন ভাবে। আর এমন না যে নিজের কাছেও ওর এই ধরনের পাগলামি খারাপ লাগে। অদ্ভুত অনুভূতি জন্ম হয়। অজানা অচেনা অনুভূতি তড়িৎ গতিতে তার পুরো শরীরে বয়ে যায়। ওর নিঃশ্বাস আর শরীরের গন্ধটা আরো বেশি অস্থিরতা তৈরি করে। অস্থিরতাটাই সহ্য হয় না তার। সেখানে সে ভালোবাসে কিনা শিওর না। সেখানে এভাবে স্পর্শ করতে দেওয়াটা ঠিক না। মাথার বাম দিকে খুব ক্ষীণ একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। ব্যথাটা বেড়ে যাবে অদ্রির মনে হলো। অদ্রি তাকে এভাবে অপমান করতে পারে ভাবতেও পারছে না নিদ্র। ভালোবাসে, স্পর্শ করবে, এটাই স্বাভাবিক। পুরো এক রাত না ঘুমিয়ে কাটিয়েছে সে। অদ্রি কি সেটা জানে? কতটা চিন্তা আর কষ্টে একটা রাত ছিল সে ভাবতেও পারে। পুরো রাত তো নাক ডেকে ঘুমিয়েছে। সে কি বুঝবে? কিছুই না। বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেই তাকে কাছে পাওয়া যায় না। নিদ্রে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে,
এমনভাবে রিজেক্টেড হতে হবে ভাবতেই পারছে না সে। এখনই সবকিছু ছেড়ে ফিরে যেতে ইচ্ছে করছে তার। কার জন্য এত দূর থেকে সে ছুটে এসেছে সে? এই মানুষটার জন্য। ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল সেরে নিল নিদ্র। 1 ঘন্টা যাবৎ গোসল করলো নিদ্র। কিছুই ভালো লাগছে না, অসহ্য। সকালে নাস্তা করে ব্যথার মেডিসিন খাওয়ার পরে কিছুটা ভালো লাগতে শুরু করলো। রিতা তাকে বিছানা থেকে নামতে সাহায্য করাতে একটু সুবিধাই হলো। নিদ্র কি নাস্তা করেছে নাকি রাগ করে আছে? রিতাকে সরাসরি জিজ্ঞাসা করা যাবে না, সন্দেহ জাগলে সমস্যা। খালা, হ্যাঁ বলো। সবার নাস্তা করা শেষ? হ্যাঁ। আপনি করেছেন? করব। সবারই তো শেষ। রিতা মনে পড়ল ওই নিদ্র নামের ছেলেটাকে সে নিচে নামতেই দেখেনি। না, একজন নাস্তা করেনি। নিদ্র নামের ছেলেটা আজকে নিচেই নামে নাই। খুব অদ্ভুত ছেলে। গতকাল রাতে তোমার অজ্ঞান হওয়ার পরে ওই ছেলেকে কোলে নিয়ে বিছানায় অবধি নিয়ে এসেছিল। ছেলেটার গেঞ্জিতেও রক্ত মেখে অবস্থায় খারাপ ছিল। আপনি ট্রেতে খাবার নিয়ে আসবেন? আমি তাহলে দিয়ে আসবো? না, আমিই পারবো, এক হাতে ধরতে পারবো। অদ্রি বাম হাতের ট্রে নিয়ে নিদ্রের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কয়েকবার নক করার পর নিদ্র দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, কিছু বলবেন? আমাকে ভেতরে আসতে তো দিবেন। নিদ্র দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ট্রেটা তো ধরবেন। নিদ্র ট্রে নিয়ে ছোট টেবিলের উপর রেখে দিল। অদ্রি বলল, দরজাটা আটকান, আপনার সাথে আমার কথা আছে। না, এইভাবেই বলুন, আমি আপনার কথার অমান্য করতে চাচ্ছি না। দরজা আটকান। এটাও আমার কথা। অগত্যা নিদ্রকে দরজা আটকে দিতে হলো। বিছানার উপর আয়েশ করে বসে অদ্রি বলল, নাস্তা কেন করেননি? নিদ্র দেওয়ালের সাথে হেলান দিয়ে বলল, ঘুমাচ্ছিলাম। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে না। কি বলার জন্য এসেছেন বলে চলে যান। অদ্রি কিছুটা খারাপ লাগলো কথাটা শুনে। আসলে দোষ তো তার নিজেরই, না করারও একটা সিস্টেম আছে। নাস্তা এনেছি, করে নেন। আপনি যান, আমি করে নিব। আপনি আমার সামনে নাস্তা করবেন, তারপর আমি যাব। নিদ্র রেগে গিয়ে বলল, আমি সব সময় কেন আপনার কথা শুনবো? আপনি তো কখনো আমার কথা শুনেন না। নিদ্রের কাছে গিয়ে অদ্রি বলল, আচ্ছা, এখন থেকে শুনবো। আপনি রেগে যাচ্ছেন কেন? নিদ্র চাপা স্বরে বলল, রাখবো না কেন? সারা রাত আপনার চিন্তায় ঘুমাতে পারিনি। আপনাকে ভালোবাসি বলেই চুমু দেই, আদর করি, স্পর্শ করি। ভালোবাসলে তাকে কাছে পেতে প্রত্যেক পুরুষেরই ইচ্ছা করে। আমি একা নই, যার সাথে রিলেশনে যাবেন সেই তাহলে আমার ক্ষেত্রে কেন এত নিয়ম? নিজের বুকের উপর বাম হাত রেখে অদ্রি খুব আস্তে আস্তে বলল, সরি, আর হবে না এমন। আপনি আমাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা স্পর্শ করতে পারেন। আমি মোটেও আপনাকে স্পর্শ করব না, কোনো দিনও না। অদ্রির সামনে একটাই উপায়, নিজ থেকে এগিয়ে যাওয়া। কারণ সে নিদ্রকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেওয়া যাবে না। এমনও হতে পারে তাকে ছেড়ে চলে যেতে পারে। নিদ্রের চিবুকে চুমু দিয়ে অদ্রি বলল, সরি বললাম তো। নিদ্র অন্যদিকে তাকিয়ে রাগে ফুঁসছে। নিদ্রকে জড়িয়ে ধরল এমনভাবে যে মাঝে এক চুল পরিমাণও ফাঁক রইল না। নিদ্র রাগী স্বরে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না। নিজেই না করে নিজেই আবার আসে। নিদ্রের চিবুকে চুমু দিয়ে বলল, কি করব বলুন, বড্ড ভালোবাসি যে। ছাই? না, আপনি একটা রত্ন। দেখুন তো কি পরিমাণ সুন্দর আপনি। আপনার সংস্পর্শ কোনো মেয়ে চাইবে না? অন্য কেউ চাইলেও আপনি চান না? আচ্ছা, রাগ করা থামান তো। এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন তো। সকালে যেভাবে চুমু খেয়েছিলেন ঠিক তার চেয়ে দ্বিগুণ গভীর চুমু দিন তো, যেন আমি আমার খেয়ে হারিয়ে ফেলি আপনার মাঝে। প্লিজ, না করবেন না? নিদ্র 2 হাত অদ্রির মুখে তুলে নিয়ে প্রথমে কপালে চুমু দিল আলতো করে, তারপর গালে পাগলের মতো চুমু খেলো। অদ্রি অস্থিরতা নিজেকে সামলে নিতে পারছিল না। মনে হচ্ছিল একেবারে মিশে যেতে নিদ্রের সাথে। নিদ্র আলতো করে অদ্রির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে চুমু খেতে শুরু করলো। চুমুর তীব্রতা ধীরে ধীরে বাড়তে লাগলো। অদ্রি পুরোপুরিভাবে নিজেকে হারিয়ে ফেললো। প্রতিটা চুমুতে ভালোবাসা, অস্থিরতা, অভিমান মিশে আছে নিদ্রের। নিদ্র যে কতটা অস্থির হয়ে আছে তার প্রতিটি চুমুতে প্রকাশ পাচ্ছে। অদ্রির বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে, শেষ হবে কবে কে জানে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।